পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হবে। তানজিম ভাই, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে যদি বিএনপির ভাষ্য মতে এটা সরকারের একটা কৌশল, যদি এটা কৌশল হয়ে থাকে এই ধরনের হামলা এবং গ্রেপ্তার, তাহলে এই কৌশলটা কতটা কার্যকর? কারণ এতে কিন্তু বিরোধী পক্ষ যারা, তাদের কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠার একটা আশঙ্কা কিন্তু থাকে। আপনি যদি গ্রেপ্তারের বিষয়টা দেখেন তাহলে কিন্তু আপনার দুই ধরনের গ্রেপ্তারের কথাই বলছিলাম আমরা, কিন্তু 23 জন আলাল সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে দেখে গ্রেপ্তার করা হয়েছে। সো দ্যাটস এ নরমাল কোর্স অফ ইভেন্ট হয়েছে। এখন আপনি বলতে পারেন যে বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে সেটা চার্জশিটটা ভ্যালিড কি ইনভ্যালিড, কিংবা ওই চার্জশিটের মধ্যে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা কতটুকু বাস্তবসম্মত কিংবা আদৌ তারা এই ঘটনা ঘটিয়েছে কিনা, সেটা তো এখন বিচার যখন ট্রায়ালে যাবে তখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেটা প্রতিষ্ঠিত হবে। যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তারা খালাস পেয়ে যাবে। বাট আইন অনুযায়ী আপনি যদি দেখেন, যখন এই চার্জশিটটা দাখিল করা হয় তখন কিন্তু বিচারের পরবর্তী প্রক্রিয়া হচ্ছে সাক্ষীর মাধ্যমে আপনি ট্রায়ালটা শুরু হয়ে যাবে। তো ট্রায়াল চলাকালীন কিন্তু কোনো আসামিকে বেইলে থাকে না, হ্যাঁ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে। আর সেকেন্ড যে ইস্যুটা বললেন সেটা হচ্ছে যে যদি উপযুক্ত কিংবা স্পেসিফিক এলিগেশন না থাকে তাহলে কাউকে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গ্রেপ্তার করা কতটুকু যুক্তিযুক্ত। কিন্তু আপনি যদি আইনের বিষয়টা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে আইনে অনেকগুলো ধারা আছে যেগুলো কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে কিন্তু গ্রেপ্তার করা। যেমন 54 একটা উদাহরণ দিলাম, এটার বাইরে মহানগর এরিয়াতে আরেকটা মেট্রোপলিটন অর্ডিন্যান্স আছে। আপনাদের কাছে একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মনির ভাই, এবার আপনার কাছে একটু আসতে চাই। আপনারা বিকল্প ধারায় বাংলাদেশে প্রায় এক যুগ হলো আপনারা রাজনীতি করছেন। প্রায় এক যুগে এদেশের রাজনীতিতে আপনারা এখন পর্যন্ত কি বিকল্প ধারা তৈরি করতে পেরেছেন? বাংলাদেশে আসলে গত এক যুগে আসলে রাজনীতি বাংলাদেশে আছে কিনা এটাই আমার সন্দেহ। কি কারণে? এই কারণে মনে হয় কারণ রাজনীতির যেটা উদ্দেশ্য, আমরা তো কোনো রাজনীতির উদ্দেশ্য আমরা ঠিক মতো পালন করতে পারছি কিনা, মানে সরকারি দলেই বলেন বা বিরোধী দলে বলেন, ঘটনাটা এরকম, মনে করেন চাদরটা ছোট, মানে টান দিলে পা বেরিয়ে যায় আর উপর থেকে নিচের দিকে টানলে মাথা বেরিয়ে যায়। আপনারা কি চেষ্টা করছেন? এই যে বিরোধী দল, আমাদের যে বিরোধী দল, মানে নট বিরোধী দল, সবচেয়ে বড় দল, তাদের এত দুর্নীতি, এত কিছু তারা করেছে তাদের সময়ে, যে এটা আওয়ামী লীগের সুবিধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ দে হ্যাভ নো অপোনেন্ট। কারণ তারা যে আজকে যে অরাজকতা করছে, এটার একমাত্র কারণ হচ্ছে যে মানুষের কোনো অল্টারনেট চয়েস নেই। ভাই, আমি একটু আপনাদের কথাটা শুনতে চাই। আমাদের কথা শুনতে চান? আমাদের কথা তো, আমাদের কথাটা অনেকটা আপনি মনে করেন এটা ক্লাসরুমের মতো, আমাদের কাছে এটা এডুকেশনের মতো। আমরা চেষ্টা করি, আমাদের একবার আমরা ব্লু ব্যান্ড কল করার চেষ্টা করেছিলাম। ইটস নট বিকল্প ধারা প্রোগ্রাম, ইটস এ ডিফারেন্ট প্রোগ্রাম। যে ইয়ং যারা এখনো মানে রাজনীতির সচরাচর রাজনীতি করে না, এদের রাজনীতিকে আমরা যে ঘৃণা করি, কেন ঘৃণা করি, এটা যাতে না করি, তারা যাতে কনস্ট্রাকটিভ চিন্তা করে যে একটা রাজনীতিবিদ সে ইচ্ছা করলে দেশের কল্যাণ সাধন করতে পারে, ইচ্ছা করলে সে। তার মানে এখন দেশে যে ঘটনাগুলো ঘটছে বা রাজনীতির ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনা আছে সেগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নাই? আমাদের যথেষ্ট বক্তব্য। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের যে বাংলাদেশের ডেমোক্রেসি ছিল, আমরা যেটা মনে করি ভোটারবিহীন যে রাজনীতিটা হয়েছে, মানে যে ইলেকশনটা হয়েছে, এটাকে আমরা সমর্থন করতে পারছি না। কারণ ওই তত্ত্বাবধায়কের সময় ভালো খারাপ যাই হয়েছে, একটা জিনিস হয়েছিল বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার রেজিস্ট্রেশন পেয়েছে, সবার পরিচয়পত্র আছে, এবং নির্বাচনটা সঠিক একটা নির্বাচন আমরা দেখেছি। আপনাদের এই বিকল্প যে ধারা, সেটাতে আমরা দৃশ্যত জনসমর্থন খুব বেশি দেখি না। আপনি কি বলবেন যে জনগণ কেন সাড়া দিচ্ছে না বা দেয় না আপনাদের রাজনীতিতে? বিকজ বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে সন্ত্রাসীদের হাতে। আপনি সারা বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা কনস্টিটিউশনিতে আপনার, যদি আমি যেমন আমার নির্বাচনের সন্ত্রাসীদের হাতে, এই জন্য জনগণ সাড়া দিচ্ছে না। না, আপনি তো রাজনীতি যে এলাকায় আপনি রাজনীতি করবেন সেই এলাকায় মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী বা কিছু মাসলম্যান আপনার আছে যাদের কথায় সবকিছু হয়। ওখানে সাধারণ জনগণ কি বলে কি করে এটা তো আসলে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না, মোটেই দেখতে পাই না। আপনার মানে সব রাজনীতি সব সন্ত্রাসীরাই করতেছে, এটা কারেক্ট না। আপনাদের সমর্থন নাই অন্য কারণে করছে, আপনাদের সমর্থন নাই অন্য কারণে, সিম্পলি বিকজ আপনাদের পার্টি সম্পর্কে জনগণ জানে না।
কারণ জনগণ কেন জানে না বিকল্পধারা কিংবা এরকম যারা পার্টি আছে, সেটার কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশের রাজনীতি ইতিহাস দেখেন তাহলে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোনো পার্টি আপনার সরকারি প্যাট্রোনাইজেশন ছাড়া জনগণের কাছে যেতে পারেনি। আপনি বিএনপিকে অনেকদিন ক্ষমতায় থাকতে হয়েছে এবং তার আওয়ামী বিরুদ্ধে একটা রাজনীতিক আপনার আইডিওলজি স্টাবলিশ করতে হয়েছে, তারপরে তারা জনগণ সমর্থন পেয়েছে। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল, তারপরে তাদের কিছু সমর্থন হয়েছে। বিকল্প ধারা যদি কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, বিকল্প ধারার কোনোদিন সাইজেবল আপনার সাপোর্টার কখনোই হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি কোনো পার্টি সমর্থন জোগাড় করতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে জনগণকে। তো জনগণকে দেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস আছে সেটা হচ্ছে যে সরকারি তহবিল খরচ করতে হবে, অনেক দুর্নীতিকে সহায়তা করতে হবে। আপনি কি একমত কিনা ওনার সাথে? কোনটার সঙ্গে একমত হবো বুঝতে পারছি না। সেটি হচ্ছে যে বিকল্প ধারা বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে একটি। হ্যাঁ, সব রাজনৈতিক দলের তো আর সমর্থন সমান থাকে না, আর এর একটা ঐতিহাসিক পথ পরিক্রমা থাকে যে কি কি বিষয়ের উপরে ভিত্তি করে রাজনৈতিক, এখন ছোট হোক বড় হোক সব রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব কিছু আদর্শিক অবস্থান থাকে, একটি কর্মসূচি থাকে। সেই কর্মসূচি নিয়ে তারা জনমত সংগঠিত করার চেষ্টা করে তাদের পক্ষে। তো তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি যে একটা কথা বলেছেন যে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, আসলে সন্ত্রাস বা সন্ত্রাসী কার্যকলাপ আমাদের রাজনীতির মধ্যে একটা উপাদান বড়, কিন্তু সন্ত্রাসীরাই রাজনীতি করছে তা নয়। বাংলাদেশে রাজনীতিতে অনেক মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তবে মুনির ভাই যেটা বলছিলেন সেটা আমরা খুব বেশি আসলে এড়িয়েও যেতে পারি না। আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে গত 6 বছরে দলীয় কোন্দল এবং অর্থ লেনদেন নিয়ে বগুড়া আওয়ামী লীগে অন্তত 34 জন নেতাকর্মী খুন হয়েছে গত 6 বছরে। আমি একটু এ বিষয়ে বিস্তারিত জেনে আসবো বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর কাছে। যারা মন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও প্রোগ্রামে। আপনার কাছে শুরুতেই আমি জানতে চাইবো যে আপনাদের দল ক্ষমতায় থাকাকালীন সময় 6 বছরে 34 জন খুন কি করে হলো? এটা কেন হচ্ছে? দলীয় কোন্দলটা কি এত বেশি আপনাদের দলের মধ্যে? আসসালামু আলাইকুম। আসলে আপনাদেরকেও স্বাগত জানাই। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমাকে প্রশ্ন করেছেন। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে বিগত 6 বছরে আমাদের প্রায় 34 জন নেতাকর্মী খুন হয়েছে। এর মধ্যে কিছু খুন হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের হাতে, আবার অনেকটাই খুন হয়েছে আমাদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে। এ কথাটা অপ্রিয়, আমাদের জন্য দুঃখজনক হলেও এই কথাটা স্বীকার করতে হবে। কোন্দল একেবারে যে নাই এ কথাটা আমি বলবো না। আওয়ামী লীগ বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল। তো ভাই, আমরা জানি যে বগুড়াকে বিএনপির একটা শক্ত ঘাঁটি বলা হয়ে থাকে, কিন্তু আপনাদের মধ্যেই যদি এত দ্বন্দ্ব থাকে আপনারা কিভাবে বিরোধী পক্ষের যে রাজনীতি সেটা মোকাবেলা করবেন? আসলে এটা আপনি কেন অনেকেই বলে থাকেন যে বগুড়া বিএনপির একটি শক্ত ঘাঁটি, এ কথাটা সম্পূর্ণ সত্য আমি একমত না। আমি এটা এই কারণে মনে করি যে এই বগুড়ার মানুষই এর আগে আমাদের আওয়ামী লীগের নৌকুমার্কার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। পরবর্তী কারণে আমাদের ত্রুটি বিচ্যুত হোক বা যে কারণেই হোক না কেন, হয়তোবা আমরা পরবর্তী সময়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারি নানা প্রেক্ষাপটের কারণে। এখানে আমাদের একটা প্রতিকূল অবস্থার মধ্যে রাজনীতি করতে হয়, এ কথাটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং সেক্ষেত্রে আপনি খুব যথাযথই বলেছেন যে এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি, আমাদের যতটা সম্ভব কোন্দল এরিয়া যাওয়া অত্যন্ত জরুরি। এই সমস্যাগুলো আছে সেটা সমাধানে স্থানীয়ভাবে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, আর কেন্দ্র থেকে আপনাদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? কেন্দ্র থেকে তেমন কোনো এই বিষয়গুলো সম্পর্কে তেমন কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই। তবে আমরা এখানে যারা জেলা আওয়ামী লীগের যারা আমরা নেতৃবৃন্দ রয়েছে এই বিষয়গুলো নিরসন করার জন্য এবং এগুলোকে আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমরা মাঝে মধ্যেই এটা আমরা আলোচনা করি, মিটিং করি, সভা করে নেতাকর্মীদেরকে সেইভাবে মোটিভেট করার চেষ্টা করি। কিন্তু তারপরও দেখুন, দল যখন ক্ষমতা আসে তখন নানা সমস্যার সৃষ্টি হয়, এটি খুবই স্বাভাবিক।
এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, এই বাংলাদেশে কাছে শেষ প্রশ্ন মন্টু ভাই, যে 34 জন নিহত হয়েছে, নেতাকর্মী খুন হয়েছে, তাদের মধ্যে তাদের এইসব খুনের মধ্যে কতজনের বিচার হয়েছে, বিচারের আওতায় আসলে কাউকে আনা গেছে কিনা, আসামি যারা? বিচার ধরুন, এটা 1996 সালে আমাদের দল যখন ক্ষমতায় আসে তখনও কিছু নেতাকর্মী খুন হয়েছে। এরপরে 2008 সালের নির্বাচনে যে 5 বছর অতিবাহিত হয়েছে সেখানেও আমাদের নেতাকর্মী খুন হয়েছে, এবং পরবর্তী 1 বছরে 5ই জানুয়ারি নির্বাচনের পর প্রায় 1 বছর হয়ে গেল, সেখানেও আমাদের কিছু নেতাকর্মী খুন হয়েছে। তবে এ কথাটা আমাকে স্বীকার করতে হবে যে আসলে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হয় নাই, বিচারান্তে শাস্তি হয়েছে কোনো খুনিদের, এর দৃষ্টান্ত আমার জানা নেই। এটা আসলেই খুব দুঃখজনক, কারণ আমরা চাই যে প্রতিটি খুনের হত্যার বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং এগুলো হয়নি বিধায় আমার মনে হয় খুন করার বা খুনের প্রবণতাটা বৃদ্ধি হয়েছে। এ কথাটা একজন আইনজীবী হিসেবে আমি স্বীকার করব, এবং আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে স্বীকার করব। মঞ্জু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন। সর্বশেষ প্রশ্ন থেকে একটা জিনিস বেরিয়ে আসে, আমরা লক্ষ্য করি রাজনৈতিক কারণে বা রাজনৈতিক দলাদলি কোন্দলের কারণে কোথাও যদি খুন হয়, এমনকি কোনো বিচার হয় না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, হ্যাঁ, এত বছর ধরে এত হানাহানি মারামারি খুন হয়েছে, কোনো বিচার হয়নি। এবং অনেক সময় আমরা ধরে নিই, বলে কি এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, মনে হয় যে রাজনৈতিক হত্যাকাণ্ড বুঝিবা আইনসিদ্ধ, হ্যাঁ, আইনসিদ্ধ এবং আইনের আওতায় পড়ে না। আর এর আগের কথাটি, বগুড়ায় এরকম ঘটনা সারা দেশে অনেক জায়গায় রাজনীতিতে আমাদের বিরাট ধরনের দুর্বৃত্তায়ন ঘটে গেছে। এই শব্দটা দিয়ে প্রকাশ করা হয় যে এই দুর্বৃত্তায়নের বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে লিপ্ত থেকে চাঁদাবাজি, দখল করা এবং সেটির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করা ইত্যাদি, না